বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ শাহেদ, আর ডানের রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মোহাম্মদ শাহেদ, আমি নিরাপদ সড়ক চাই আন্দোলন হয়েছে দীর্ঘদিন, আপনি জানেন, মানে বেশ কিছুদিন দীর্ঘদিন আগে, এবং একেবারেই কিশোর তরুণরা করেছে। এরপরেও এই আন্দোলনের পরে কিছুটা আশ্বাসের প্রেক্ষিতে সরকারের আন্দোলনটা এক ধরনের ইতি টানা হয়, কিন্তু তারপরে অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে। এবং সর্বশেষ আপনি জানেন যে বিউপির গতকাল সকালে বিউপির একজন ছাত্র বাস চাপায় নিহত হয়েছেন। তারপরে প্রগতি সরণিতে ছাত্ররা আন্দোলনে ছিল, আন্দোলন তারা আজকে ভোর পর্যন্ত আবার স্থগিত, সকাল 8টা পর্যন্ত স্থগিত রেখেছে। সো এই আন্দোলন বিস্তৃত হবে কিনা সেটি নিয়ে কারোর মধ্যে প্রশ্ন আছে, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে এরকম জীবন আর কত দিতে হবে এবং এর শেষ আসলে কোথায়। দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু দুর্ঘটনার মাত্রা, পরিমাণ, ফ্রিকোয়েন্সি সব মিলিয়ে মানুষের মধ্যে এক ধরনের অসন্তোষ আছেই। ধন্যবাদ জিল্লুর ভাই। আজকে যে ছেলেটি মারা গিয়েছেন তার বাবা বাংলাদেশ সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা, ব্রিগেডিয়ার জেনারেল আরিফ, রিটায়ার্ড, সদ্য রিটায়ার করেছেন তিনি। তার সন্তান। আমি তার বাসায় আজকে দুপুরবেলা গিয়েছিলাম এবং তার জানাজায় অংশগ্রহণ করেছিলাম। আমি যেই করুণ পরিস্থিতি তার বাসায় দেখেছি সেটি ভাষায় প্রকাশ করার না। একটি সন্তান, আমরা সবাই কিন্তু পিতা, এবং আমাদের সন্তানকে কত যত্নে আমরা বড় করি। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটা ছেলে, তরতাজা ছেলে, সকালবেলা মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে গিয়েছে, ফিরল লাশ হয়ে। এটির কোনো ব্যাখ্যা নাই, এই জায়গাটার কোনো ব্যাখ্যা নাই। এবং আমি আজকে এই ব্রিগেডিয়ার আরিফ সাহেব এবং তার পরিবারকে আমি যেটুকু দেখেছি, তার ছেলের স্বাভাবিকতা, প্রত্যেকটা সন্তানই প্রত্যেকটা বাবা মার জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অ্যাসেট। এবং এই শোক তারা কিভাবে সইবে আমি ঠিক জানি না। আমি সবসময় মহান রব্বুল আলমীর কাছে দোয়া করি তাদের এই শোকটা যেন তারা সইতে পারে। একটি জীবন চলে যাওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। সড়কে আমরা ইতিমধ্যে সড়কের মানে এই যে রাস্তা শৃঙ্খলার জন্য ছাত্রদের আন্দোলন দেখেছি আমরা। এই আন্দোলনের সাথে আমরা কিন্তু সবাই সংহতি জানিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, পুলিশ কর্তৃপক্ষ সবাই একটা কথা দিয়েছে যে তারা সড়কের শৃঙ্খলা ফিরাবে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সড়কের শৃঙ্খলা ফিরেনি। এখনো পর্যন্ত ঢাকা শহরে বিআরটি এর লাইসেন্সবিহীন গাড়ি চলে, এখনো পর্যন্ত লাইসেন্সবিহীন ড্রাইভার চলে। অথচ আমরা কিন্তু এখন প্রযুক্তি নির্ভর হয়ে গেছি। কিভাবে প্রযুক্তি নির্ভর হয়েছে? এখন ট্রাফিকের কাছে যেই মেশিনটি থাকে সেই মেশিনটি চাপলেই কিন্তু আপনার বোঝা যাবে যে এই গাড়িটি ফিটনেস আছে না ফিটনেস নাই। তার থেকেও বড় কথা হচ্ছে এই যে বেপরোয়া বাস চালক। আজকে যে জিনিসটি আমরা দেখলাম, হঠাৎ করেই আমরা দেখলাম যে ওই গাড়ির রেজিস্ট্রেশন বাতিল হয়েছে। এতে কি সমাধান হয়ে গেল ওই গাড়ির রেজিস্ট্রেশন? আমরা তো জানি যে সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য একজন সাবেক মন্ত্রীর নেতৃত্বে একটি কমিটিও করে দেওয়া হয়েছে, যিনি এখন সংসদ সদস্য। এখন এইটি কথা হচ্ছে যে আপনি যার কথা বলছেন শাহজাহান খান, উনি এই পরিবহন সেক্টরের একজন নেতা। তিনি আবার তাকেই যদি আমি দায়িত্ব দিই তাহলে শৃঙ্খলা কতটুকু ফিরবে সেটি নিয়েও একটা বিষয় আছে। আপনি জানেন যে তার একটি হাস্যোজ্জ্বল মুখ দেখে কিন্তু সারা বাংলাদেশ ফুঁসলে উঠেছিল। সেই জায়গায় আজকে আমরা যেটা চেয়েছি, বাংলাদেশের সব কিছুতেই দেখা গেছে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়, এবং প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ না করলে সেটি কিন্তু শেষ হয় না। এই যে দেখেন আজকে সড়ক আন্দোলন হচ্ছে, হয়তো বা 2 দিন হবে বা 1 দিন হবে বা থেমেই গেছে ধরেন, কিন্তু এই পরিবারটিকে কিন্তু সারা জীবন বইতে হবে এটা। তাদের সন্তানকে কিন্তু আর তারা ফেরত পাবে না। যেই বাবা মা গতকালকে তার সন্তানকে বাসায় নিয়ে ঘুমিয়েছিল, রাত্রে একসাথে বসে খেয়েছিল, আজকে কিন্তু সেই বাবা মা তার সন্তানের সাথে রাত্রে একসাথে খেতে পারবে না। এই যে একটা বেদনা, এই বেদনাটা সবাই, কালকে আমার সন্তানের হতে পারে, পরশু উনার হতে পারে, যে কারোর এই ঘটনাটি ঘটতে পারে। কেউ কিন্তু সকালবেলা উঠে চিন্তা করে না। এখন কিন্তু আমাদের সময় এসেছে যে সকালবেলা উঠে চিন্তা করতে হবে আমার সন্তানটি যে স্কুলে যাচ্ছে সে কি নিরাপদ। এই নিরাপদ সড়ক আমাদের তো দাবি, এটি তো আমাদের মৌলিক দাবি। আজকে আমি আওয়ামী লীগ করি, উনি বিএনপি করে, আরেকজন
করে, ডাজন্ট ম্যাটার। এই সড়ক আমাদের সকলের একক দাবি, আমরা একটা শৃঙ্খলা সড়ক চাই। আমরা এখানে বিআরটি এর কর্তা ব্যক্তিরা রয়েছেন, তারা কিভাবে ফিটনেস দেন, তারা কিভাবে এগুলাকে অ্যালাউ করেন আমি জানি না। হয়তোবা আজকে আপনি এই ঘটনাটি ঘটেছেন, কালকের থেকে দেখবেন একদম টানা 15 দিন একেবারে মানে সাংঘাতিক ভাবে কড়াকড়ি দেখবেন, 15 দিন পরে দেখবেন চিরচারিত নিয়মে কিন্তু ফিরে গেছে। আমার মনে হয় এটির একটি ব্যবস্থাপনা ডেভেলপ করা দরকার। যেই ব্যবস্থাপনাটা ডেভেলপ না করলে এরকম ঘটনা ঘটতেই থাকবে। শুধু কিন্তু আমরা আজকে ঢাকা শহরের ঘটনা দেখছি, মহাসড়কে কিন্তু এরকম আরো ঘটনা ঘটে। হ্যাঁ, এইখানে আরেকটি বিষয় আমি একটু বলি, সেই দুর্ঘটনা তো প্রতিদিনই ঘটছে। বাস চালকরা যেরকম সতর্ক হতে হবে, যাত্রী হিসেবে আমাদেরকেও সতর্ক হতে হবে। অনেক সময় আমরা করি কি, যাত্রী বা পথচারী হিসেবে ফুটওভার আছে, ফুটওভার ব্যবহার না করে আমরা বাস আসতেছে হাইওয়ে, আমরা ফট করে লাফ দিয়ে পার হয়ে যাই। সময়ের থেকে আমার জীবনের মূল্যটা অনেক বেশি, এটাও আমাকে মাথায় রাখতে হবে। তাই সুতরাং এই জায়গাগুলো আমার কাছে মনে হয় সরকারের আরো কঠোর পদক্ষেপ সরকার ভবিষ্যতে নিবে। মাননীয় প্রধানমন্ত্রী এইসব জায়গায় জিরো টলারেন্স নিয়েছেন, আশা করছি যে এই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নেবেন। হাবিবুর রহমান হাবিব, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শক শ্রোতা দেশে দেশে বাইরে দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা। আসলে গতকাল যে ঘটনাটি ঘটেছে আজকে নির্মম, ঠিকই আছে, নির্মম, এবং এই নির্মমতা প্রতিদিনই আমাদেরকে দেখতে হচ্ছে। এখন ঢাকা শহরের ভিতরে ঘটেছে, একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেই কারণে আলোচনাটা আসছে। কিন্তু প্রতিদিন এরকম 2 জন 4 জন 5 জন 7 জন 10 জন, এভারেজ মনে হয় যে 15 জনের কম না। আমি যখন অ্যাক্সিডেন্ট করলাম, আমার গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হলো বড় ধরনের, তারপরে আমি নিরাপদ সড়কের যে আন্দোলন ইলিয়াস কাঞ্চন শুরু করেছিল, তার আমার অ্যাক্সিডেন্ট ঘটনার প্রায় 1-1.5 মাসের মাথায় আমি কতগুলো কথা বলেছিলাম। এখন কথা হলো যে কথা বললে হবে না, বাস্তবায়ন করতে হবে। যেমন এখন বেশিরভাগ কিন্তু রাস্তায় লোক মারা যায় কোন দিকে, যমুনা সেতুর ওখান থেকে শুরু করে নর্থ বেঙ্গলের ওই দিকে, চিটাঙের দিকে খুব কম লোক মারা যায় ডিভাইডার দেওয়ার কারণে। বিশ্ব রোডে খুব কম অ্যাক্সিডেন্ট হয়। তো আমার মনে হয় যে হাইওয়েতে ডিভাইডার দিলে অ্যাক্সিডেন্টের মাত্রা 80% কমে যাবে, শুধু ডিভাইডারের কারণে। ঢাকা চিটাগাং তো 4 লেন করা হয়েছে। হ্যাঁ, এখানে তো অ্যাক্সিডেন্ট হয় না, আগে হতো। এখন অ্যাক্সিডেন্টে টাঙ্গাইল পর্যন্ত হয় না, অ্যাক্সিডেন্ট ওই বগুড়া মানে যমুনা সেতু ওইদিকে ওই রাস্তাটা হচ্ছে। তো তাদের 80% কমে যায়। আর 20% কমবে না, 5% থাকবে। সেটা যদি আমরা একটা উদ্যোগ নেই। আমি বলেছিলাম যে আমি অবশ্য আমার লেখা কোনো স্ক্রিপ্ট আজ পর্যন্ত কোনো চিত্রায়িত হয়নি। আমি বলেছিলাম যে বরং আমি লিখবো, যে সেইটা যদি চিত্রায়িত করে যদি ড্রাইভারদের দেখানো যায়, আমার মনে হয় যে আরও 15% কমে যাবে। ওর যখন গাড়িতে উঠবে, যখন স্টিয়ারিংয়ে হাত দেবে, তখনই সে মনে করে যে আমি অ্যাক্সিডেন্ট করে আমার হবে, তার ছিনছিনানিগুলো তার সাথে চোখের সামনে ভেসে উঠবে, যদি তাকে সেগুলো দেখানো হয়। এটা একটা কথা। আর দ্বিতীয়ত কথা, ঢাকা শহরে শাস্তিগুলো দৃশ্যমান করা, শাস্তিগুলি দৃশ্যমান, শুধু শাস্তি দৃশ্যমান না, সেজন্য অ্যাক্সিডেন্ট না করে তার তো একটা পরিবার আছে। আজকে যদি সেটা মারা গেল, আমি একটা লম্বা করে আমি কথাটা বলেছিলাম, এটা তো সেই অনুষ্ঠান না, সেটা কোনো যদি হয় আমি বলতে পারবো সেটা। আমি মনে করি যে 95% অ্যাক্সিডেন্ট কমানো সম্ভব ডিভাইডার এবং ট্রেনিংয়ের মাধ্যমে, তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। আর আমি গতকাল মনে হয় দেখলাম, গত পরশুদিন বলেছেন ঢাকা মেট্রোপলিটন কমিশনার সাহেব, উনি বলেছেন যে অ্যাক্সিডেন্টের জন্য দায়ী হলো যাত্রীরা, কি পথচারীরা। এটা আমি মেনে নিলাম না। পথচারীরা কিছুটা দায়ী, এবং এই পথচারীরা পথের তো সেই পরিবেশ নেই যে তারা যে ফুটপাথ দিয়ে সঠিকভাবে হাঁটবে, সেই হাঁটার রাস্তা তো ঠিক মতো নেই। সেখানে দোকানপাট বসিয়ে সেখানে তারা সহজে হাঁটতে পারে না। আবার ফুটপাথ দিয়ে এখন রিকশা মানে মোটরসাইকেল চলে, সাইকেল চলে, এই যে পাঠাও চলে, সবই চলে। তারপরে আবার যেখানে ওভারব্রিজ আছে, সেখানে আমি আমার বাসার শ্যামলি একদম আমার বের হলেই রাস্তা পার হতে হয়। তো আমার ওখান থেকে দূরত্ব হলো 10-15 ফিট। আমি অনেককে দেখেছি, আমিও এই কাজটা করতাম আগে। ওই ব্রিজে ওঠার কষ্ট মনে করে ওই পার হতাম দৌড়ায় লাফায়। আমার বাড়ির কাছে ওখানে 2 নম্বর রোডে থাকতেন ইঞ্জিনিয়ার, একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। সে ওই রকম 10 ফিট সামনে গিয়ে ওভারব্রিজে না ওঠার কারণে বাজার করে পার হতে গিয়ে বাসের চাপায় পিষ্ট হয়ে মারা গেছে সে। এরকম অহরহ ঘটনা ঘটে। তো এখন মাঝখানে ওই ব্যারিকেডটা ছিল না, এখন ব্যারিকেড দিয়েছে, এখন তারা উঠতে বাধ্য হচ্ছে। তো এইরকম যদি কিছু কিছু জায়গা আছে, যদি দেওয়া যায়, ব্যারিকেডটা দেওয়া যায় লোহা দিয়ে বা যে কোনো বাঁশ দিয়ে বা যে কোনো একটা তার দিয়ে, তাহলে কিন্তু মানুষ উঠতে বাধ্য হয়। আর তা নাহলে ওভারব্রিজের নিচ দিয়ে গেলে মিনিমাম 50 টাকা ফাইন করা যায়, মারার দরকার নেই।
তাহলে আমার মনে হয় যে এটা এই যে ফুটওভার ব্রিজে ওঠার প্রবণতা এখন বাড়বে। আমার আর ধারণা আমি- সরকারের উচিত ভ্রাম্যমাণ আদালত দিয়ে সরাসরি জেল দিয়ে দেয়া। শুরু আদালত ওই না, সেটা তো এরা তখন তো আবার এই শাহজাহান খানরা তখন রাস্তায় নেমে পড়বে। যে শাহজাহান খান শ্রমিকদের পক্ষে কথা বলেন যে গরু চিনতে পারলে হয়, নাম বলেন কেন? গরু আপনার চিনতে দলের পারলে একজন হয়, আছে, গরু চিনতে সেটার পারলে নামও হয়। বলেন। আমার দল তো আর এখন ক্ষমতা নেই, যাই হোক, সে তো one of গরু the চিনতে member of পারলে the হবে, syndicate। গরু চিনতে পারলে হবে। তো এরকম যদি পক্ষপাতিত্ব করে তাহলে তো হবে না, নির্মমভাবে এখানে এই শাস্তির ব্যাপারটা নিশ্চিত করতে হবে। আমার মনে হয় যে শাস্তির চেয়ে শাস্তির জায়গায় যাওয়াই লাগবে না যদি সরকার কোটি কোটি টাকা প্রতিদিন, কিন্তু রাস্তায় কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে। আমার এখানে একটা কথাটা বলতে দেন আমার না। একটা অবজারভেশন আচ্ছা, উনি শেষ করুক। রোড সিকিউরিটি অ্যাক্ট করা উচিত। শেষ করুক উনি। যত অ্যাক্টই করেন না কেন, আমি তো বললাম যে 95% অ্যাক্সিডেন্ট কমে যাবে। যেহেতু আপনি অ্যাক্সিডেন্টের কথা বলছেন, এক মিনিটের ভিতরে আমি কথা বলতে চাই। একটা স্ক্রিপ্ট তৈরি হবে, ড্রাইভারটা বাসাতে গাড়ি নিয়ে বের হবে, বাসায় ফিরে যাবে, পকেট ভর্তি টাকা নিয়ে যাবে, ছেলে মেয়েদের জন্য খাবার নিয়ে যাবে, এই ঘটনাগুলি মানে সংক্ষেপে যেটা। পরে একদিন অ্যাক্সিডেন্ট করবে, সে বেঁচে থাকবে, পঙ্গু হয়ে থাকবে, তার চিকিৎসা মালিক করাবে না, তার ছেলে মেয়ের স্কুল বন্ধ হবে, মেয়েকে স্বামী তাড়িয়ে দেবে, বউ আরেকজন বাসায় কাজে যাবে, তারপর দিন দেখা যাবে যে বউ আরেকজন সাথে চলে গেছে, তার যদি মারা যায় তার কি, এই যে চেহারা মানে এই স্ক্রিপ্টটা তৈরি সুন্দর করে করা যাবে। একটা ড্রামা, মানে একটা ড্রামা, টিভি 7 দিনের ট্রেনিং দিতে হবে, 7 দিনের ট্রেনিং দিলে। এবং আমরা যারা যাতায়াত করি, বাসে যারা চড়ি, যারা আমরা হাইওয়েতে চড়ি, ওই যে যে বাসগুলি ধরেন বিভিন্ন জায়গা থেকে সারি স্টপ থেকে সারি, সেখানে উঠে আমরা যদি দাঁড়িয়ে বলি, ড্রাইভার সাহেব আপনারও বউ বাচ্চা আছে, আমাদেরও বউ বাচ্চা আছে, প্লিজ আপনি একটু ধীরে সুস্থে চালাবেন, খুব তাড়াহুড়ি করেন না। আর ও যদি ওই সিনটা দেখে যে আমি মারা গেলে আমার বউ চলে যাবে, আমার ছেলে লেখাপড়া বন্ধ হয়ে যাবে, আমার মেয়েকে তাড়িয়ে দেবে, ওই বিভৎস ঘটনাগুলি তো তার চোখের সামনে আসে, তখন ও এবং বাসার থেকে যখন বের হবে, তার বউ বলবে তুমি কাউকে সাদা কাপড় পরিও না কাউকে, ছেলে বলে আব্বু আমাকে তুমি এতিম করো না, কাউকে তুমি এতিম করো না। এইভাবে যদি আপনি বলা শুরু করেন, অবশ্যই একটা জিনিস হচ্ছে, 95% অ্যাক্সিডেন্ট কমে যাবে। ঢাকা শহরে আরেকটা ঘটনা হচ্ছে যে দেখেন এই যে যত্রতত্র বাসগুলো, এগুলো রুট পারমিট আছে কিনা এটাকেও দেখতে হবে। 2 নম্বর কথা হচ্ছে এই বাসগুলো একটা প্রতিযোগিতা থাকে, কে কতগুলো ট্রিপ দিতে পারছে। ধরেন উত্তরা থেকে মতিঝিল যদি বাস 4 বার ট্রিপ দেয়, তাদের জন্য আবার একটা ইনসেন্টিভ ব্যবস্থা আছে। মানে মালিককে যদি আপনি 4 বারে বেশি পয়সা নিতে পারেন, তার জন্য একটা ইনসেন্টিভ ব্যবস্থা আছে। এইগুলো হচ্ছে আমাদেরকে মানে রোড সেফটি, মানে রোড একটা সেফটি অ্যাক্ট অথবা এরকম করে এগুলাকে আইনের আওতায় আনতে হবে। এখন সাধারণ অ্যাক্সিডেন্টে আমাদের আইন যেটি আছে, বিদ্যমান আইন যেটি আছে, সেই আইনে এখন ধরেন অ্যাক্সিডেন্ট হলো অ্যাক্সিডেন্টাল ডেথ, সেই আইনে কতটুকু আপনার কাভার করে, দোষী কতটুকু শাস্তি পাবে সেটাও কিন্তু বলা আছে। তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় এই জায়গাটাতে আমাদের একটু আইন পরিবর্তন করে এই জায়গাটাতে আরো কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার প্রয়োজন। এখানে মানে আইন এবং আইনের প্রয়োগ অ্যাক্সিডেন্টের ব্যাপারটা আমি জানতাম না, বুঝছেন। আমাদের সাভারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার এলাকা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে বিচার বসছে, তো বিচারে আমি ওখানে গেছি পরে, আমাকে যাওয়ার পরে আমি দেখলাম যে ঢাকার ভিতরে যদি অ্যাক্সিডেন্টে কেউ মারা যায় তার সর্বোচ্চ জরিমানা 20,000 টাকা। নতুন আইনে বলছেন না, আগের আইনে পুরনো। এবং এর বাইরে মানে শহরের বাইরে মারা গেলে 10,000 টাকা। এই যে বেপরোয়া, এবং আমি জানি নিশ্চিত করেই বলবো বাংলাদেশে অনেকগুলি ঘটনা ঘটানো হয়েছে, অনেকগুলি মানুষকে হত্যা করা হয়েছে গাড়ি দিয়ে, ট্রাক দিয়ে, বাস দিয়ে, প্রতিপক্ষকে হত্যা করা হয়েছে, অনেক ঘটনা আছে। না না, রাজনীতি না, আমি বলতেছি না যে এক পক্ষকে তো বলতেছি না, আমি এভারেজ বলতেছি। কারণ হলো কি যে একটা মানুষকে হত্যা করলে ধরা পড়লে তার জন্য ফাঁসির যে জন্য আছে, আর একটা মানুষকে ট্রাক দিয়ে যদি তাকে তার প্রাইভেট কার হোক আর তার মোটরসাইকেল হোক বা তাকে চাপা দেওয়া যায়, তাহলে তার জন্য 20,000 টাকা জরিমানা সর্বোচ্চ ঢাকা। একটা অ্যাক্সিডেন্ট হলে সেখানে ক্রাইম সিন যায়, যাওয়ার পরে শাস্তি তো এটা মানে উনি বলছেন যে বিশেষ বিশেষ মহল, বিশেষ বিশেষ সময় সব আমল, আমরা দেখি সব শাসনামলই এটা আছে। এবং আমি বলছি সাজা যেহেতু মৃত্যুদণ্ড না, সাজা যেহেতু যাবজ্জীবন না, সাজা যেহেতু মাত্র 10,000 টাকা। আমি নতুন আইন হয়েছে, অন্য প্রসঙ্গে যাই। উপজেলা নির্বাচনের 2য় ধাপ শেষ হলো এবং এই ধাপে রাঙামাটিতে বেশ দুঃখজনক ঘটনা ঘটলো, একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটলো। সো এই বিষয়ে এবং নির্বাচনী কর্মকর্তারা মারা গেছেন সেই হত্যাকাণ্ডের। মোহাম্মদ শাহেদ, আপনার
নিঃসন্দেহে এটি একটি দুঃখজনক ঘটনা। যারা মারা গিয়েছেন বা যারা আহত হয়েছেন, নিঃসন্দেহে এটি একটি দুঃখজনক ঘটনা। দেখেন জিলুর ভাই, বাংলাদেশ আওয়ামী লীগ গত 10টি বছর টানা ক্ষমতায় রয়েছে। এইটা নিয়ে থার্ড টার্ম বাংলাদেশ আওয়ামী লীগের। এখন আমরা 30শে ডিসেম্বর যে ইলেকশনটা দেখলাম, সেই ইলেকশনে বাংলাদেশ আওয়ামী লীগের একটা ভূমিধ্বস বিজয় হয়েছে এবং এখানে বিএনপি অর্থাৎ ঐক্যফ্রন্ট তাদের মাত্র 4টা না 5টা সিট তারা পেয়েছেন। এই ভূমিধ্বস বিজয়তে যেই ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে মানুষ আওয়ামী লীগের প্রতি রায় দিয়েছে। আওয়ামী লীগ গত 10 বছরে যা দিয়েছে তার থেকে অনেক বেশি জিনিস মানুষ ফেরত দিয়েছে। বিএনপি 2014 সালে ইলেকশনে আসলো না। ইলেকশনে না এসে যেটা করলো তারা একটা রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নিল এবং যে জিনিসটা 2018 বা 19 সালে এসে যখন তারা ইলেকশনে গেল, যখন নেতাকর্মীদেরকে তারা নমিনেশন দিল, দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পরে কিন্তু তারা গিয়ে এলাকা কিন্তু তারা ক্যাপচারে আনতে পারলো না, যার ফলে কিন্তু তাদের এই সমস্যাটি হয়েছে। এই উপজেলা নির্বাচনে আমরা দেখলাম যে বিএনপির কোনো প্রার্থী নাই, আছে বিক্ষিপ্ত কিছু প্রার্থী আছে, কিন্তু ওরকমভাবে বিএনপি মনোনীত কোনো প্রার্থী নাই। বিএনপি নিঃসন্দেহে একটি বাংলাদেশের বড় রাজনৈতিক দল। সেই দলটির একটি বড় অনুপস্থিতির কারণে আওয়ামী লীগের মধ্যে দেখলাম যে যদিও আওয়ামী লীগ দলীয়ভাবে মনোনয়ন দিয়েছে, জাতীয় পার্টিও দলীয়ভাবে মনোনয়ন দিয়েছে এবং অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলও দলীয়ভাবে মনোনয়ন দিয়েছে। যেহেতু বিএনপি দেয় নাই, অনেকটা একপেশি নির্বাচন হয়েছে এবং যে জিনিসটি ঘটেছে তাতে কি ভোটারদের আগ্রহ নির্বাচনে কম? অনেকেই বলছেন ভোটারদের উপস্থিতি কম ছিল। আগ্রহের কথা আমি বলবো না, অবশ্যই আগ্রহ, নির্বাচন কমিশনের কথা বলছি, মানে ভোটার উপস্থিতি কম ছিল। আগ্রহ যেটা ছিল, আগ্রহের কথাটা হচ্ছে যদি ভোটারটা এখানে যদি বিএনপির অংশগ্রহণ থাকতো তাহলে ভোটারদের আগ্রহেরটা বাড়তো, উপস্থিতিও বাড়তো। যেহেতু এখানে ওয়ান সাইডেড হয়েছে জিনিসটি, আমার কাছে মনে হয় এই জায়গাটা হয়নি। আরেকটা জিনিস আমি একটু ক্ল্যারিফিকেশন করি, সেই জিনিসটা হচ্ছে বিএনপি কেউ কেউ বলছেন যে এই নির্বাচন যদি প্রতীকে নির্বাচন না হতো, দলীয় প্রতীকে, তাহলে হয়তো বিএনপির প্রার্থীদের অংশ নিতে তেমন কোনো সমস্যা হতো না, আর নির্বাচনটা আরো বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কিন্তু আমরা তো আইন করে ফেলেছি যে এখানে আমরা প্রতীকে নির্বাচন করব, সেটা ক্ষেত্রে আবার এটাকে অ্যামেন্ডমেন্ট করতে হতো। তো সেই জায়গাটাতে যেহেতু এবার করা হয়নি, নিশ্চয়ই সামনে সিটি কর্পোরেশন আছে, পৌরসভা আছে, সেগুলা নিশ্চয়ই সরকার বা নির্বাচন কমিশন এগুলোকে বিবেচনা করে। আরেকটা জিনিস আমি একটুখানি বলি, হাবিব ভাই একটু পরেই হাবিব ভাইয়ের উত্তর আমি শুনবো, যে তিনি নির্বাচন কমিশনের দিকে তাক দিবেন, তিনি প্রশাসনকে তাক দিবেন, উনি বলবেন যে প্রশাসনের উপরে ভর করে আমরা। দেখেন 2001 থেকে 2014, বিশেষ করে 1/11-এর পিরিয়ডটা 2001 থেকে, মানে একটা সময় দীর্ঘ সময় বিএনপি ছিল এবং বিএনপির পরে একটা অনির্বাচিত সরকার বাংলাদেশে ছিল। এই যে পুরো সময়টা বাংলাদেশে একটা দুঃশাসনের রাজত্ব কায়েম হয়েছে। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এবং আওয়ামী লীগ টানা 10 বছর ক্ষমতায় আছে। এই সময় মানুষের সুশাসন, দুঃশাসন, আওয়ামী লীগের সবকিছুই রয়েছে, সুনীতি, দুর্নীতি সবকিছু রয়েছে, সবকিছু নিয়েই কিন্তু আওয়ামী লীগ। এখানে প্রশাসন আমাদেরকে বৈতরণী পার করেনি। সেটি হচ্ছে আর কোনো অনির্বাচিত সরকার যেন বাংলাদেশে জেকে বসতে না পারে, সেই কারণে আমি মনে করি সেনাপ্রধান থেকে মানে একদম সিপাহী পর্যন্ত, আইজি থেকে কনস্টেবল, সচিব থেকে চৌকিদার, তারা গণতন্ত্রকে রক্ষা করেছে, গণতন্ত্রকে হত্যা করেনি, রক্ষা করেছে। সুতরাং সেই জায়গায় আমার কাছে মনে হয় প্রশাসনকে খুব বেশি দায় দোষ দিয়ে লাভ হয়নি। প্রশাসন তার রুটিন ডিউটি করেছে, বিএনপি তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারেনি। এখন বিএনপি বলবে যে আমাদেরকে নির্বাচন করতে দেওয়া হয়নি। আরে ভাই, আওয়ামী লীগও তো একসময় অপোজিশনে ছিল, নির্বাচন কিভাবে করতে হয় এই জিনিসটা তো আওয়ামী লীগ দেখিয়েছে। আপনারা সেই সাংগঠনিক সম্মতা আপনাদের নাই দেখে আপনারা করতে পারেননি। সাংগঠনিক ভিত্তিতে আপনাকে কাজে লাগাইতে হবে। আওয়ামী লীগ যখন অপোজিশন ছিল, আওয়ামী লীগকে রুদ্ধ করে রাখা হয়েছিল এবং ঠিকই আওয়ামী লীগের নেতাদের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের মামলা দেওয়া হয়েছে, এমনকি আমাদের মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কিভাবে নির্বিচারে এদেরকে মারা হয়েছে সেগুলো কিন্তু ফুটেজ এখনো পর্যন্ত গণমাধ্যমে রয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় প্রশাসনের দিকে তীর দেওয়ার থেকে তীরের দেওয়ার আগে, আওয়ামী লীগকে দোষারোপ করার আগে নিজেদের সাংগঠনিক সক্ষমতাটা আগে দেখা উচিত। জি, মিস্টার হাবিবুর রহমান হাবিব। না, উনি যে কথাটা বললেন, তো এইটার উত্তর আমি কি দেব? 29 তারিখের নির্বাচন, আমার মূল প্রশ্ন ছিল উপজেলা নির্বাচন, তার দ্বিতীয় ধাপ এবং রাঙামাটিতে যে ঘটনা ঘটলো সেটা।
এটা তো সূত্রপাত তো ওখান থেকে। নির্বাচন যদি 30শে ডিসেম্বর হতো দিনের বেলায়, সুষ্ঠু দিন, তাহলে তো আজকে এই এই দ্বিতীয় ধাপের প্রশ্ন আসতো না। কবে হয়েছে নির্বাচন? নির্বাচন হয়েছে 29 তারিখে রাতের বেলা, অধিকাংশ কেন্দ্রে ভোট সিল মারা হয়েছে। এখন হাবিব ভাই তো আমি এটা আমার কাইন্ডলি কথা বলেন না, শেষ করলে উনি বলুন। আরেকবার বলছেন, আমি মেনে নিয়েছি। সেটা হলে আমি চ্যালেঞ্জ করেছিলাম আপনার এখানে প্রথম অসুস্থতার পরে আমি যে মিডিয়াতে গিয়েছিলাম, কাগজপত্র নিয়ে আমি চ্যালেঞ্জ করেছিলাম, আমি এখানে বসে প্রধান নির্বাচন কমিশনার, এদেশের মন্ত্রী থেকে শুরু করে এদেশের ভাইস চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, আওয়ামী লীগের এমপি, মন্ত্রী যা আছে টোটাল এক পাশে বসবে, আমি এক পাশে বলবো। আমি বলেছিলাম যদি আমি প্রমাণ করতে না পারি যে 29 তারিখে রাত্রে আপনারা অধিকাংশ কেন্দ্রে ভোটে ব্যালট বাক্সে বা ব্যালট পেপারে সিল মারা হয়নি, আমাকে এখান থেকে ধরে নিয়ে সরাসরি ফাঁসির মধ্যে ঝুলিয়ে দেবেন। বাই দ্য ওয়ে, আপনি কি মামলা করেছেন? হ্যাঁ, ঝুলিয়ে দেবেন। আমার পরিবারের পক্ষ থেকে আপত্তি করবেন, আমার তো আপত্তি থাকবে না। মানে এই প্রমাণাদি সহ মামলা করেছেন? হ্যাঁ, এবং আমি বলছি আর আমি প্রমাণ করে দিচ্ছি যে আপনি রাত্রে সিল মেরেছেন। আমি 2টা কেন্দ্রের কথা বলেছিলাম, সারা বাংলাদেশ 299টা দরকার নাই। আমি বলেছিলাম যে আমি ইলেকশন করেছি বাংলাদেশ সবচেয়ে খারাপ মানুষের সাথে। আওয়ামী লীগের উনি মন্ত্রী ছিলেন, এবার মন্ত্রী নাই। এই উপজেলা নির্বাচনে উনি ধরাশায়ী হয়েছেন দুই থানাতেই, সবচেয়ে খারাপ জায়গায়। এবং উনার কেন্দ্রে আমাকে ভোট দিয়েছিল 11টা, আর উনি ভোট দিয়েছিলেন 3034টা। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র ভূমিমন্ত্রী, ভূমিমন্ত্রী ওনার ওখানে ভোট উনি দিয়েছেন 3034টা, আমাকে দিয়েছেন 11টা। আর গতকাল নৌকা পেয়েছে 495টা, আর আওয়ামী লীগ পেয়েছে 537টা। মানে নৌকা পেয়েছে আওয়ামী লীগ পেয়েছে, মানে নৌকা হলো আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার, আর আওয়ামী লীগ প্রার্থী আনারস হলো আওয়ামী লীগের প্রার্থী। মানে আমার ওখানে যিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন গত টার্মে, আগের টার্মে যিনি ছিলেন নুরজান বিশ্বাস, তাকে না দিয়ে নতুন একজনকে দিয়েছিল পার্টির সেক্রেটারিকে গতবার, সে উনি চেয়ারম্যান ছিলেন। এবং উনি গত এই 30শে ডিসেম্বর নির্বাচনের সময় উনি বলেছেন জামাত শিবির যারা, তারা হলো বিশ্বাসঘাতক, রাজাকার, মির্জাফর, আর নৌকা যারা ভোট দেবে না তারা হলো জারজ সন্তান। এইবার ওনাকে দল নমিনেশন দেয় নাই, মন্ত্রী, সাবেক মন্ত্রী, বর্তমান এমপি, উনি দাঁড় করে দিয়েছেন চেয়ারম্যানকে। এখন উনি আনারস মার্কা। তো এই জন্য মানুষ বলে যে নৌকা ওখানে জিতেছে, আওয়ামী লীগ হেরেছে। পাশাপাশি আটঘরিয়ার একটা উপজেলা, আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন কে পেয়েছে? নুরজন বিশ্বাস, নৌকা সে জিতেছে। এবং উনি কত জানেন যে উনি দলের সিদ্ধান্তে কত হয়, ওনার ওই নিজের সেন্টারে মাত্র 52 ভোট বেশি পেয়েছে আওয়ামী লীগ নৌকার চেয়ে। কিন্তু ইউনিয়নে আবার নৌকা অনেক বেশি পেয়েছে, উনি পেয়েছেন 16,000, আওয়ামী লীগ পেয়েছে 4,200। পাশাপাশি আরেকটা উপজেলা, ওখানে নৌকা হেরেছে, আওয়ামী লীগও হেরেছে, ওখানে স্বতন্ত্র। না, কিন্তু নৌকাই তো আওয়ামী লীগ, ওইটা তো স্বতন্ত্র। না, ওরা সেটা গল্প আছে। তা আমার ওখানে আওয়ামী লীগের যে প্রেসিডেন্ট ছিলেন আমার ইউনিয়নের, উনি মারা গেছেন। ওনার পরিবর্তে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমার এলাকায় আমার মুরব্বী মানুষ, উনি এখন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। তো উনি ভোট করছেন আনারসের। তো এখন আমার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রকি বলছে, মামা তো আপনারা কয়েকদিন আগে ভোট করলেন, নৌকার পক্ষে ভোট করতে গিয়ে হাবিব মামাকে কোপালেন, ভোট করতে দিলেন না, এটা করলেন না, সেটা করলেন না, এবং বললেন যারা নৌকা ভোট না দেবে তারা হলো তারা হলো কি বললাম, শব্দটা কি বললাম, রাজাকার, জারজ। এখন যে আপনারা নৌকার বিরুদ্ধে ভোট করতেছেন, শেখ হাসিনা নৌকা দিয়েছে নুরজন বিশ্বাসকে, এখন তো আপনার আনারসের পক্ষে ভোট করছেন, তাহলে কি হলো? তো উত্তর দিচ্ছে নৌকা কি শেখ হাসিনার বাপের নাকি, দিলেই হলো। সে কে বলছেন? আওয়ামী লীগের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। তার বুঝার ভিতরে নাই যে নৌকার মালিককে এবং নৌকাকে। তো অবশ্যই নৌকার মালিক তো শেখ হাসিনার বাপই, দিলেই হলো নাকি। আমরা আমাদের মন্ত্রী ছিল, আমাদের এমপি, আমার মামা কত বড় নেতা, আমরা আওয়ামী লীগের, আমরা আনারসের পক্ষে ভোট চাচ্ছি। এই হলো বাস্তবতা। আটঘরিয়াতে নৌকা হেরেছে, আওয়ামী লীগের পক্ষে ভোট করেছে মন্ত্রী, এসআর চেয়ারম্যান। আর নৌকা দিয়েছিল শেখ হাসিনা নিজে, নৌকা দিয়েছিল মোবারককে। আর ওখানে চিৎসা বিদ্রোহী ছাত্রলীগ সেন্ট্রাল কমিটির নেতা তানভীর। ভোট হচ্ছে 27,000, এটা দুই একজন 16,100, একটা 16,260। এই হলো বাস্তবতা। যে কথাটা আসছে, এই উপজেলা নির্বাচন আমি এখনো বলবো, দাবি করব, এই প্রহসন বাদ দেন, এই নাটক বাদ দিয়ে উপজেলা নির্বাচনে যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করতেছেন, এর কোনো বিচার একদিন হবে।
তাই নিজেরা নিজের ভিতরে ভোট করবেন, সেখানেও ভোট কারচুপি করবেন, সেখানেও ভোট সিল মারা হবে, সেখানেও ভোট রাতের বেলা মারা হবে, যেটা সিএসি নির্বাচনে এইসব পরিষ্কার করেছেন। এবং দেখেন, আমি যে চ্যালেঞ্জটি করেছিলাম, সিএসি নিজে স্বীকার করেছেন রাতের বেলায় ভোট মারা বন্ধ করার জন্য ইভিএমে যেতে হবে। আজকে প্রত্যেকেই বলছে, আজকে বাংলাদেশের যে মানুষ বলবে যে রাতের বেলা সিল মারা হয় নাই, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আবার বলবো, যে বলবে যে রাতের বেলা সিল মারা হয় নাই, তার ঈমান নষ্ট হয়ে যাবে। এবং আমার ওখানে যেখানে 97%, 96% ভোট কাস্ট হয়েছে, যে রক্ষিক নির্ণয় নেয়, সেভাবে ভোট কাস্ট হয়েছে 25%, 30%। গেল কোথায়? আর ভোট গেল কোথায়? আর ভোট কোথায় গেল? আমার কেন্দ্রে ভোট কাস্ট হয়েছে 8%, 8.32%। আমি এবার জিতছিলাম, 31 ভোট পেয়েছিলাম, তারপরে 59% হয়েছে। গেল কোথায় ভোট? ওই মন্ত্রী ওখানে ভোট কাস্ট হয়েছে 25%, 97% ভোট গেল কোথায়? আসলে এই নির্বাচনটা বন্ধ করতে হবে। এই জন্য বলবো যে আওয়ামী লীগ নিজেরা নিজের ইলেকশন করে এই কোটি টাকা খরচ করা চেয়েও বড় যে কথা, নিজেদের যে নৈতিক আমার ওখানে ক্লাস 6-7 ছেলেটা কালকে ভোট দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম কেন? বলতে দিল, আমরা বাধা দিতে যাইনি। এই যে অবস্থা। এবং আজকে হোক আর কালকে হোক, আমি বলি, এই দেশে আওয়ামী লীগকে জোর হাত করে এই দেশের নতুন ভোটার এবং ভোটারদের কাছে বলতে হবে, এই নতুন প্রজন্মের ভোটার এবং প্রিয় সদ্য ভোটারগণ, আপনাদেরকে আমরা 2014 সালে ভোট দিতে দেইনি, 2018 সালে আপনাদেরকে ভোট থেকে আমরা বঞ্চিত করেছি, আমাদের মাফ করে দেন। মানুষ মাফ করবে না, যায় না। এবং আমি আপনাকে বলবো, আপনি যদি ভোট নিয়ে বারবার কথা বলেন, যতবার আপনি কথা বলবেন, ততবার আপনি মানে মিথ্যাবাদী হিসাবে প্রমাণিত হবেন। তার কারণ আমি সরাসরি বলবো, আবারও বলবো, 40,000 ভোট কেন্দ্রের মধ্যে মিনিমাম 30 থেকে 35,000 ভোট কেন্দ্রে রাতের বেলা ভোট মারা হয়েছে। আমার ওখানে কি গল্প শুনবেন? আমি শেষ করতে, আমার ওখানে বলা হলো, নাম বললে নাম বলতে পারবো, এখন তাকে বিব্রত করতে চাই না। সে আমাকে বললো যে আঙ্কেল, আমার আটঘরিয়া থানায় আমরা ভোট 25টা আসনে কাটবো, আর ঈশ্বরদীতে কাটবো আমরা 25টা, ঈশ্বরদীতে 35টা, 60টা কেন্দ্রে আমরা ভোট কাটবো। আর কত পার্সেন্ট কাটবে? 35%। তাহলে 35% বেশি তো না? তো না, আর ঠিক আছে, 35% ভোট কাটলে আর 69টা কেন্দ্র থাকবে, তাতে আমি জিতবো। ওই যে ভোট পাবো ওই ভোটে আমি জিতে যাবো। কিন্তু ভোট কাটতে কাটতে 60টার মধ্যে রাখে নাই। ভোট কাটতে কাটতে শেষ পর্যন্ত 100-র কাছাকাছি চলে গেছে। এবং 35%টা রাখে না, 50-60-70%-এ চলে গেছে। এই হলো বাস্তবতা। ওই জন্য আমি বলি যে একটা চোর চুরি করলে তার শাস্তি হয়। এই সরকার রাতের বেলা ভোট চুরি করেছে, মানুষকে ঘুমন্ত রেখে, প্রশাসনের সাহায্যে। এই সরকার কর্মী বাহিনী দিনের বেলা ভোট ডাকাতি করেছে, জোর করে ছিল মেরেছে। এই সরকারের কর্মী বাহিনী ভোট ছিনতাই করেছে। কেমন? একজন ধানের ভোট দেবে, তার কাছ থেকে কেড়ে নিয়ে, ব্যালট পেপার কেড়ে নিয়ে নৌকা সিল মেরেছে, তারা ছিনতাই করেছে। এই সরকার ভোট জাতচুরি করেছে। কি? যে নৌকা ধানের শীষ যেগুলি পড়েছিল 1-2 ঘন্টায়, যেগুলো বাদ ছিল 30%, 35%, কোথাও 20%, তার ভিতরে ধানের শীষ যেগুলো পড়েছে, রাতে পরবর্তী সময় ধানের শীষটা মাঝখানে দিয়ে উপরে নিচে নৌকা মার্কা দিয়ে সেখানে ভোট কমিয়ে দেখানো হয়েছে। দেখাতে গিয়ে বিরাট একটা চুরি ধরা পড়েছে। এমন ক্যাশকাকলে পড়ছে, 4 লাখ ভোটের কাছে 4,000 বাংলাদেশের মানুষ মানবে না। 3 লাখ ভোটের কাছে 1,000 ওই কাজীপাড়া, কাজীপুর, এটা মানবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই, এই বাংলাদেশ যাদের থাকবে, এরশাদের মতো লোক যদি ক্ষমতা না আসে, ওই টুঙ্গিপাড়া, কোটাইলপাড়া যতদিন ভোট হবে আওয়ামী লীগ জিতবে। আপনার ওখানে কেন রাতের বেলা তারা ভোট কাটলো? কেন আওয়ামী লীগের প্রার্থী মাত্র 143 ভোট পেল? কেন কাশিয়ানী মুকসেদপুর আওয়ামী লীগের বিএনপির প্রার্থী কেন 143 ভোট পেল? এবং কাশিয়ানী মুকসেদপুর কেন বিএনপির প্রার্থী মাত্র 57 ভোট পেল ফারুক খানের ওখানে? আপনি তদন্ত করে দেখেন। এবং শূন্য ভোট, আমাকে যেখানে শূন্য ভোট দেওয়া হয়েছিল, 0 ভোট দেওয়া হয়েছিল, যেখানে এক কেন্দ্রে ভোট পেয়েছিল কত ধানের শীষ 2200, সেখানে দেওয়া হয়েছে 22টা। এক কেন্দ্রে ভোট পেয়েছিল 45টা কত হারা নির্বাচনে, সেখানে ভোট দিয়েছিল 78টা। এখন এই নির্বাচনে গিয়ে ধরা খেয়ে গেছে। ধন্যবাদ। এই জন্য আমি বলি যে আপনি তদন্ত করে দেখেন, ওই 0 ভোট যেখানে দেওয়া হয়েছে, আওয়ামী লীগের নেতা কারা ছিল, প্রশাসন কর্মকর্তা কারা ছিল, প্রিজাইডিং অফিসার কারা ছিল, তাদেরকে আপনি রিমান্ডে জিজ্ঞাসা করেন, এই অন্যায়টা তোমরা কেন করলে, আমার ভোটটাকে কেন বিতর্কিত করলে? হাবিব ভাই যখন কথা বলেন, তখন আমরা মনে করি হাবিব ভাইয়ের কথাগুলো মন্ত্রমুগ্ধর মতন শুনতে মন চায়, কিন্তু কথার সাথে যখন বাস্তবতার মিল থাকে না, তখন ওনার কথাগুলো কেমন জানি তিতা লাগে। হাবিব ভাই আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই আমার। 29 তারিখে ভোট হয়েছে, এটা সংবিধান মানবে না মানুষ মানবে? 29 তারিখে যদি ভোট হয়েই থাকে, আপনারা প্রতিহত করলেন না কেন? আপনারা সাংগঠনিকভাবে এত দুর্বল কেন? আওয়ামী লীগের সময় আপনারা করেন নাই, আওয়ামী লীগ তো প্রতিহত করেছে, আপনারা করলেন না কেন? 1 2 নম্বর কথা হচ্ছে, বাংলাদেশের সব মিডিয়া 30 তারিখে ছিল, এবং 30 তারিখে কোনো জায়গায় আপনি দেখাইতে পারবেন 2-1টা ঘটনা তো বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে,
সেই জায়গায় আপনি এতগুলা কেন্দ্রে ভোট হচ্ছে, সেই জায়গায় আপনি কি এরকম ভোট ডাকাতি আপনি কোথাও হয়েছে আপনি দেখেছেন কখনো, যে আগের দিন রাতেবেলা ভোট ব্যালট মেরে দেখেছেন? আপনারা মিথ্যাচারের রাজনীতির থেকে পরিহার করেন। ভোটের দিন সকালবেলা রিজভী সাহেব সহ আপনারা একটা প্রেস ব্রিফিং করলেন ওনারা, যে মহৎপুরে ব্যালট ভর্তি ইয়ে পাওয়া যাচ্ছে, কি বলে আপনার এই বক্স পাওয়া যাচ্ছে। চমৎকার, কি চমৎকার মিথ্যাচার। মহৎপুরে ভোট হয়েছে ইভিএমে। কোথায় ইভিএমে ভোট হচ্ছে? রিজভী সাহেব প্রেস ব্রিফিং করে বলতেছে যে ওইখানে আপনার ইয়ে হচ্ছে, কি বলে, ভোট ডাকাতি হচ্ছে। আসেন, উনি উপজেলা নির্বাচন নিয়ে উনি বলেছেন যে আওয়ামী লীগ এবং নৌকা। সত্যি তো, আওয়ামী লীগ এবং নৌকা দুইটা কেন, মানে দুই রকম হবে কেন? বাংলাদেশে যুগে যুগে আওয়ামী লীগের এই গত 10 বছরের এত মানে দীর্ঘ সময় থাকার কারণে আওয়ামী লীগের ভিতরে অন্তকন্দল তৈরি হয়ে গেছে বেশি, এবং এই অন্তকন্দল থেকেই কিন্তু আজকে দলের শৃঙ্খলার বাইরে গিয়ে ইলেকশন করছে, যেটি করার কথা না। তবু আমার কাছে মনে হয় যে সেটিও করেছে যখন, তখন একদিক দিয়ে ভালো, যে কারণে এখানে যেহেতু বিএনপি যে মেজর পার্টি তারা নাই, এক ধরনের প্রতিযোগিতা এখানটা হচ্ছে। উনি বলেছেন যে এই কি বলে, নির্বাচনে বাংলাদেশের সব জায়গায় এক জায়গায় করতে হবে, ওনাকে এক জায়গায় করতে হবে, এতে কারোর কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? কোনটা? উনি বলেছেন বাংলাদেশের সব মন্ত্রী টন্ত্রীকে একদিকে, উনি আরেকদিকে, প্রমাণ করার জন্য। উনার প্রমাণ কেউ শুনতে যাবে না। কেন যাবে না? কারণ বাংলাদেশের এই ইলেকশন হওয়ার সাথে সাথে ভারত, চীন, রাশিয়া এবং উন্নত বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র এই ইলেকশনটাকে সমর্থন করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। এবং সর্বশেষ ইউনাইটেড নেশনস, তারা মাননীয় প্রধানমন্ত্রীকে সংহতি জানিয়েছেন যে আমরা একসাথে কাজ করব। ওয়ার্ল্ড হ্যাজ রিকগনাইজ দিস ইলেকশন। শুধু রেকগনাইজ দিচ্ছেন না ওনারা। হ্যাঁ, নির্বাচনে যদি ত্রুটি থাকে, যুক্তি থাকে, উনি যেরকম আইনের আশ্রয় নিয়েছেন, এরকম আইনের আশ্রয় নিলে এই যুক্তিপূর্ণ বা ত্রুটিপূর্ণ নির্বাচন থেকে আমরা ভবিষ্যতে শিক্ষা পাবো। এমনিতে ধরেন বহু ধরনের নির্বাচন তো হচ্ছে বাংলাদেশে, বিভিন্ন অ্যাসোসিয়েশনের নির্বাচন হচ্ছে, বিভিন্ন প্রফেশনাল বোর্ডের নির্বাচন হচ্ছে। দীর্ঘ 28 বছর পরে ডাকসুরও নির্বাচন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের, এবং এই নির্বাচনটি বাতিলের দাবি জানাচ্ছে যারা বিজয়ী হয়েছেন তাদের বাইরের প্রায় সকল সংগঠন, অন্তত 5টি সংগঠন। এটি তো আসলে একটা বাংলাদেশের একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। যারা বিজয়ী হন তারা নির্বাচনকে কখনো চান না, তারা নির্বাচনকে বলেন যে এটা এই নির্বাচনে এক ধরনের, কিন্তু ডাকসু নির্বাচনে তো এরকমটি কখনো হয়নি। ডাকসু নির্বাচনে ভিপি হয়েছে যে ছেলেটি, সে কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোনো সদস্য, কোনো এক সময় আওয়ামী লীগ, সে ছাত্রলীগ করতো। আওয়ামী লীগের সেটি তার দাবি, নতুন দাবি আর কি, বা ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ইয়ে ছিল। আমার কাছে যে জিনিসটি মনে হয়েছে যে ডাকসুর যিনি ভিপি হয়েছেন, দেখেন কতটুকু উদারতা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বা ছাত্রলীগের রাজনীতি। এই ভিপি জয়লাভ করার সাথে সাথেই কিন্তু ছাত্রলীগের যিনি প্রেসিডেন্ট ছিল, যিনি হেরেছেন, তিনি সাথে সাথে গিয়ে কিন্তু তাকে জড়িয়ে ধরেছেন এবং তিনি বলেছেন যে আমরা একসাথে কাজ করবো। বলে মাননীয় প্রধানমন্ত্রী এই ছাত্র সংসদকে গণভবনে ডেকে নিয়ে গেছেন এবং ওখানে নুরুল হক নুরু তিনি বক্তব্য দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে পা ছুঁয়ে সালাম করেছেন, তিনি বক্তব্য দিয়েছেন এবং তার বক্তব্য কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে এসেছেন। পরবর্তীতে বেরোয় গিয়ে করলেন কি, ওনার কথাগুলোকে চেঞ্জ করে দিলেন। আমরা কি এরকম মানে ডাকসুর ভিপি চেয়েছিলাম, যিনি সকালে এক কথা বলবেন, দুপুরে এক কথা বলবেন, বিকালে এক কথা বলবেন, সন্ধ্যায় গিয়ে চেঞ্জ করে দিবেন? আমরা তো এরকম এরশাদ সাহেব মার্কার ছাত্রলীগের ভিপি চাইনি, আমরা মানে ডাকসুর ভিপি চাইনি। আমরা ভিপি চেয়েছিলাম, ওটা তো কোনো কুলি থাকছে বলে মনে হচ্ছে না। আমরা ভিপি, দেখেন একজন ডাকসুর ভিপি, ওয়ান্স ভিপি ইজ আজীবন ভিপি। এই যে আমার সামনে হাবিবুর রহমান হাবিব সাহেব বসে আছেন, উনি একসময় ছাত্রলীগের ডাকশেডের নেতা ছিল, আজ প্রেসিডেন্ট ছিলেন, এবং আজকে উনি যেই রাজনীতি করুক না কেন, ওনার এটা সারা জীবন পরিচয় বহন করতে হবে। উনি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন। এই ছেলেটি ডাকসুর ভিপি হয়েছে, সারা জীবন সে এইটি পরিচয় বহন করবে, সে ডাকসুর ভিপি ছিলেন বা প্রাক্তন ভিপি ছিলেন, তার পরিবারও হয়তো এই পরিচয়টি বহন করবেন। তো সেই জায়গায় থেকে যেরকম তিনি বলেছেন যে ডাকসুর শপথের সময়, ডাকসুর কখনো শপথ হয় না, ডাকসুর অভিষেক হইতে পারে, শপথ কখনো হয় না। এই যে ত্রুটিপূর্ণ কথাগুলো তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে ইঙ্গিত করেছেন,
দুই একটি ঘটনা ঘটেছে হলে, হলে যে ঘটনা, কুয়েত মূর্তি হলে ঘটনা ঘটেছে, রোকেয়া হলে ঘটনা ঘটেছে, কিন্তু সেই জন্য কিন্তু তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং সেই জায়গায় দেখেন ছাত্রলীগের রানিং প্রেসিডেন্ট, সে হেরে সেখানে নুরুল হক নুরুর মতন ছেলে, যার এখনো কথা কনস্টেন্সি আসে নাই, সেই ছেলেকে বিজয়ী ঘোষণা করা হলো এবং ছাত্রলীগ একাত্ম ঘোষণা করলো যে তারা নির্বাচন করবে। আমার কাছে মনে হয় এই নির্বাচনটা আমাদের হওয়া দরকার ছিল, এই যে কি বলে আপনার এই ডাকসু নির্বাচনটা। কারণ গত সরকারের সময় সংসদে আমরা প্রায় 70% বা 80% দেখেছি ব্যবসায়ীরা রাজনীতির মধ্যে ঢুকে গেছে। এখানে সমস্যা হচ্ছে দুইটা, যারা আপাতমস্তক রাজনীতি করে তারা ব্যবসার মধ্যে ঢুকে যাচ্ছে, আর ব্যবসায়ীরা রাজনীতির মধ্যে ঢুকে যাচ্ছে। ব্যবসা এবং রাজনীতি দুইটা একাকার হয়ে যাচ্ছে। একসময় রাজনীতিবিদরা রাজনীতি করতে, ব্যবসায়িকরা বাইরে থেকে তাদেরকে সাপোর্ট করতেন, সেই জিনিসটা এখন কিন্তু আর নাই। এখন ব্যবসায়ীরা ইনভলভ হয়ে যাচ্ছেন। এইটির একটি মাত্র কারণ দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ না থাকার কারণে। আমার কাছে মনে হয়েছে যে ডাকসু হচ্ছে এই রাজনীতি তৈরি করার একটি প্রোডাকশন প্লেস। সেই জায়গা থেকে এখন নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে। অন্তত পক্ষে যদি 28 বছরের নির্বাচন হতো, 28টা অন্তত পক্ষে আমরা নতুন নেতা পেতাম। সেই জায়গা থেকে বাংলাদেশ বঞ্চিত হয়েছে। জি হ্যাঁ, প্রথমত উনি যে কথাটি বলেন আমি আবারও বলবো, আমি আবারও দাবি করছি যে 29 তারিখে রাত্রি অধিকাংশ জায়গায় ব্যালট পেপার সিল মারা হয়েছিল। এটা আমি প্রমাণ করতে না পারলে আমি ওপেন তো রাজিতম, আমাকে ধরে নিয়ে যাক না। কিন্তু আদালতে তো আপনি আদালত তো ধরেন আজকে বাংলাদেশে আপনি তো বলছেন যে আপনি প্রমাণাদি সহ দিয়েছেন, আমরা দিয়েছি, কিন্তু আদালত ওটা দেখবেই না। দেখবি এটা হতে পারে তো। নির্বাচন কোনদিন দেখেছেন আপনি না? নির্বাচনের 5 বছর আগে কোনো রেজাল্ট আসে, যদিও একটা আসে, পরে ওটা আপিল করার পরে ওটা সে আর তার সিরিজে বসতে পারে না। বাস্তবতা কি, মানুষ কি বলতেছে, আপনি যেটাই বলেন না কেন, এই দেশের মানুষ, আপনি যখন কথা বলেন না তখন মানুষ আপনার মুখে দেখে চেয়ে থেকে যে হায় হ্যাঁ এরকম ভাবে মিথ্যা কথা বলে যাচ্ছে, এ তো মানে কি বলবো আপনাকে। এই সমস্ত যত না বলেন তত ভালো। ডাকসু সম্বন্ধে বললেন, আমি 10 তারিখে রাতের বেলায়, 9 তারিখে রাতের বেলা 18 নিউজে বলে এসেছিলাম এই ডাকসু হবে ইতিহাসে একটা কলঙ্কিত ডাকসু। এই তিলক কোনোদিন আওয়ামী লীগ মুছতে পারবে না, যেটা 73-তে মুছতে পারে নাই, এটা মুছতে পারবেন না। এই বুঝতে পারে নির্বাচন পিছিয়ে দিয়ে রাত্রির বেলায় ব্যালট পেপার না পাঠিয়ে হলে যদি ব্যালট রাতের বেলা ভোট মারা সিল মারা শুরু হয়েছে সংস্কৃতি, দিনের বেলা 10 মিনিটের ভিতরে সমস্ত হলগুলোতে ব্যালট পেপার দিয়ে দেওয়া যায় এবং ভোট কেন্দ্রটা ইতে আনা উচিত, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে। ছাত্রলীগের তো ওয়েলকাম করা দরকার, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং করো, ওই উত্তরা করুক, সদরঘাট করুক, জুরাইন করুক, তাতে অসুবিধা কি, তাতে সমস্যা নাই। তারা কেন ওখানে করতে চাচ্ছে, হলের ভিতরে রেখে তারা একটা কিছু করতে চাচ্ছে। বাস্তবতায় এখন পর্যন্ত সেটাতে মানে নাই, এটা লজ্জা আমাদের। অনেকে বলে টেলিভিশন সামনে বলছে 28 বছর পর নির্বাচন মেনে নিতে হবে। আমার কাপের ভিতরে আপনি পানি দিয়ে খুব সুন্দর একটা কফি বানিয়ে দিলেন, একটু সোনা দিয়ে দিলেন, একটু ময়লা দিয়ে দিলেন, আমাকে বললেন আমি খাবো না, আপনাকে একটা কফি সুন্দর করে বানিয়ে খান, খাবো না। তা ত্রুটিপূর্ণ নির্বাচনকে জায়েজ করা যায় না। এইটা যদি আপনারা যদি ছাত্রদের দাবি দেওয়ার কথা, যারা দাবি দেওয়া করলো তাদের দাবি একটা মানা হয়নি। আমরা যেমন দাবি করেছিলাম নির্বাচন, সাত দাবি একদম মানা হয়নি। আজকে বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে যে মামলা, মিথ্যা একটা মামলা দিয়ে, ষড়যন্ত্র মামলা দিয়ে, টাকার জায়গায় টাকা রয়েছে। এই যে প্রতিদিন যে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে, আজকে আমি শেয়ার মার্কেট একজন জিজ্ঞাসা করলাম যে ধর আবার নামছে, ব্যাংক খালি, শেয়ার মার্কেট খালি, আপনার রিজার্ভ ফান্ডের টাকা নিয়ে কয়েকদিন শুনলাম যে চলে আসতেছে টাকা, এখন ওটা আরও মামলা করছে। তো আমার কথা সুশাসনও নাই, দেশে গণতন্ত্র নাই, সব কিছু অ্যাবসেন্ট। জোর করে গায়ের জোর কতদিন চলবে? এই গায়ের জোরে চলা বন্ধ করতে হবে। আর আপনি ধরেন অভিজ্ঞতা তো সবার একরকম থাকবে না। আমি আওয়ামী লীগ কী করলো, 2008 সালের নির্বাচনের পর জেলা পরিষদ নিয়োগ দিল, জেলা পরিষদ চেয়ারম্যান নিয়োগ, প্রশাসক নিয়োগ দিল, জেলা পরিষদ চেয়ারম্যান নিয়োগ দিল, ভোটাভুটি লাগলো না, ভোটাভুটি করলো না। আবার করলো কি, 2014 সালে ভোটারবিহীন নির্বাচনের পরে আইয়ুব খানের সেই বেসিক ডেমোক্রেসি নিয়ে আসলো এবং সেখানে নিয়ে এসে যে কেলেঙ্কারি হলো, জেলা পরিষদ চেয়ারম্যান যারা প্রার্থী তারা বিভিন্ন জায়গায় ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর, মেয়র, থানার উপজেলার ভাইস চেয়ারম্যান দিয়ে টাকা, মোবাইল, মানে নিজের দলের মধ্যে, অন্য দল তো অংশগ্রহণ করে নেই। এই যে চরিত্র হননের যে রাজনীতি, এখন যতদিন আপনি এই জায়গাতে ফিরে না আসবেন, এই দেশকে বাঁচাতে হলে, বাঁচতে হলে, আওয়ামী লীগকে বাঁচতে হলে অনতি বিলম্বে আমি বলবো এই তামাশা বন্ধ করতে হবে। উপজেলা নির্বাচনে যে তামাশা হচ্ছে, মানুষ ভোট দিতে এখানে যাচ্ছে না, মানুষের কোনো অংশগ্রহণ নেই, এটা বন্ধ করতে হবে। আর যে 30 তারিখে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনটা বাতিল ঘোষণা করে একটা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন করার মধ্য দিয়ে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া ছাড়া আর কোনো গতি আছে বলে আমি মনে করি না। কারণ এইভাবে দেশ যদি আমরা চলতে থাকে, এইভাবে দেশ চলে এই দেশের
অর্থনীতি মেরুদণ্ড তো ভেঙে যাচ্ছেই। আজকে অনেকেই বলবে যে এই হয়েছে, সে কি হয়েছে, এই এত ডলার বেড়েছে। আরে বাবা, যখন 2001 থেকে 2007 পর্যন্ত ডলারের দাম ছিল কয় টাকা? সেই $1 $2 দিয়ে 1 কেজি গরুর মাংস পাওয়া যেত। এখন তো $5 দিলে 1 কেজি গরুর মাংস পাওয়া যায় না। বলে যে আমরা এত ডলার থেকে এত ডলার আমরা উন্নতি করেছি। এই যে জনগণকে ধোকা দেওয়া এবং মাথা খুঁজে ইনকাম নিয়ে যে ধোকা দিচ্ছে জনগণকে, তো এত যদি হয় তো ভোটটা দিনের বেলা করলে সমস্যাটা কি? ভোটটা রাতের বেলা করার দরকারটা কি? তাই আমি বলি যে জনগণের পাস বোঝেন। জনগণ যে জায়গায় আজকে তারা মতামত ব্যক্ত করার সুযোগ দিয়ে পায়, আওয়ামী লীগ যে কী পরিণতি হবে আওয়ামী লীগ ভেবেও কিন্তু কুল পাচ্ছে না। অতএব আপনার সাহেব, আপনাকে আমি খুব পছন্দ করি, স্বাস্থ্যটা নাদের সুন্দর স্বাস্থ্য কথা বলেন, অনেক সময় সত্য কথা, মিথ্যা কথা আর বলেন না ভাই। ভোটের কথা আর বলেনই না, বলেন যেটা আমরা চুরি করেছি আর আমার কথা বলবো না। এটা চুরি করেছেন ভালো কথা, চুরি করতে ক্ষমতা আসছেন, রোজ রোজ বলে দরকার আমরা চুরি করে নিয়েছেন, মানুষের মনে কষ্ট দেন কেন? মানুষের রক্তক্ষরণ হয়। এবং আমি চ্যালেঞ্জ দিয়ে আবারও বলছি যে আপনি তো বলেন না, বলেন না, পারেন না কেন? পারেন না। 46 সালে আমি তো সাক্ষী, আরেকদিন এখানে বলেছিলাম, ইতিহাস তো বারবার বলতে থাকেন, আজকে যে শোনে কালকে সে শোনে না, কালকে যে শোনে নাই আজকে সে শুনবে। 46 সালে মাননীয় প্রধানমন্ত্রী 2 আসন ছেড়ে দিল, 3 আসনের ভিতরে একটা রমনা তেজগাঁ, কাশিয়ানী মুকসুদপুর, কোটালী বা টুঙ্গিপাড়া। আমি বলেছিলাম এই আসনটা সেই দিয়ে কোটালীপাড়া টুঙ্গিপাড়া রাখার জন্য। সেদিন আওয়ামী লীগের অনেকের সাথে আমার বিরোধ হয়েছিল যে ওই আসনটা আমরা পাবোই। আমি বলেছিলাম এরশাদ যেভাবে নির্বাচন করেছে, 48 রেডিয়েশন বন্ধুকে ফল ঘোষণা করেছে, ওই আসন কিন্তু দিবে না। সাক্ষী আপনি ছিলেন, ফিরোজ ভাই সামনে আমি বলেছিলাম এই পৃথিবীতে সবচেয়ে হ্যাডোমালা ভোট ডাকাত আপনি। ফিরোজ ভাই আমাকে তার সামনে বলেছিলাম। ফিরোজ ভাই আমার সাথে 32 নম্বরের ডাইনিং রুমে আমাকে বললো, হাবিব ভাই নৌসেন তো আমাকে দিল না, ওই যে আপনি বলেন ব্যবসায়ী কাজে এক নৌসেন দিল, আমি এখান থেকে যাব, এরশাদের কাছে যাবো, তার ভাই আগে উপজেলা চেয়ারম্যান জাতীয় পার্টি করে, নৌসেন নেব, আওয়ামী লীগকে পিটাবো, পানিতে ফেলবো, এমপি হব, মন্ত্রীদের শপথ নেবো, ওখানে যে রাজনীতি করবো। হলেও তাই ঠেকাতে পারছে। এবং কাশিয়ানীর মুখস্থপুর একই ঘটনা ঘটলো। এবং সবচেয়ে মজার ব্যাপার, ওপেন তো বলছি, এবং আমাকে দায়িত্ব দেওয়ার কাশিয়ানীর মুখস্থপুর একটা জায়গায় দায়িত্ব ছিলাম, পরে একটা ঘটনার মধ্যে চলে এসেছিলাম, পরে আমি গেছিলাম রাত্রে, পরের দিন সকালবেলা আজকের মাননীয় প্রধানমন্ত্রী এবং জাহাঙ্গীর নানক আমরা একসাথে লঞ্চে গোপালগঞ্জ থেকে যখন টুঙ্গিপাড়া যাচ্ছি, তখন আমি লঞ্চের ভিতরে বললাম, আপা আমি আপনাকে বললাম এই সিটটা ছেড়ে দেন না, এটা আপনি রাখেন, বঙ্গবন্ধু সিট আপনি রাখেন, কিন্তু তার মাজার আছে, এই সিট এরশাদ দিবে না। তো তখন উনি বললেন যে হ্যাঁ ঠিকই বলেছিলেন। আমি এরশাদ যে নেশারে রাজনীতি করে 48 ঘন্টা রেডিও টেলিভিশনের রেজাল্ট বন্ধ করে রেখে ভোট কেটে আওয়ামী লীগের 70,000 7,000 7,000 70,000 বানিয়ে তারা সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছিল। তো এই জন্য পারা যায় না। রাষ্ট্র যেখানে সন্ত্রাস করে, প্রশাসন যেখানে সন্ত্রাস করে, সেখানে আপনার শাহেদ, আমি হাবিব, আজকে আওয়ামী লীগের অনেক বড় বড় হোমরা বলা হচ্ছে না, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নামগন্ধ নাই, আছে না? অথচ এই ছাত্রদল কিন্তু 28 বছর আগে পুরো ডাকসু 14টা হলের ভিতরে 12টা হল তার পূর্ণ প্যানেল করেছে। আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। আজকে ছাত্র লীগের ভয়ে আজকে ছাত্র ক্যাম্পাসে যেতে পারে না। আজকে যদি ক্ষমতার পরিবর্তন হয়, আমি ছাত্রলীগের নেতা হিসেবে ছাত্রলীগ একটা ঐতিহ্যবাহী সংগঠন সব স্বীকার করে বলছি, ক্ষমতা পরিবর্তন হয়, কালকে ছাত্রলীগ ক্যাম্পাসে থাকবে না, ক্যাম্পাসে থাকবে না, ছেড়ে প্রথম পর্যায়ে ছেড়ে দিয়ে চলে যাবে। হ্যাঁ, তারপর তারা আবার আসবে। এই হলো বাংলাদেশের রাজনীতি। রাজনীতি তো আপনি অনেক অভিজ্ঞ, রাজনীতি আপনার কাছে আমরা একেবারেই শিখতে হবে। তবে একটা জায়গায় আমার মনে হয় একটু আপনার সাথে বিনয়ের সাথে আমার ডিফার করা উচিত, সেটা হচ্ছে ভোট সকালেই হয়, রাতে আবার এই অসত্য কথা ভোট সকালে হয়। আমার একটি অবস্থান রয়েছে, সেই জায়গা থেকে আমাকে বলতে হবে ভোট দিনের বেলায় হয়, ভোট রাত্রের বেলা হয় না। বিষয়টা হচ্ছে আমি প্রথমেই বলেছি, আপনার নিজের নেই সাংগঠনিক ক্ষমতা, আপনি ভোট নিয়ে প্রশ্ন করতেছেন। আপনি 10 বছরে যান না এলাকায়, আপনি নিজেকে প্রশ্ন করতেছেন, আপনি ভোটের সময় কথা বলছেন। আপনি 10 বছরের এলাকা নাই, এলাকায় আপনারা কেউ চিনে না জানে না, আপনি হঠাৎ করে গিয়ে আপনি এলাকায় বসলেন যে আমি ভোটার, আমি এখানে, আমি আপনাকে বলছি না, আমি দলকে বলছি। আমি তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় এই জিনিসগুলোই কিন্তু ভূমিদোষ করেছে। এবার কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে বড় ভোটার ছিল হচ্ছে, আওয়ামী লীগের না, বাংলাদেশের সবচেয়ে বড় ভোটার ছিল তরুণদের জন্য বিএনপি কি করেছে। আরেকটা ধরনের ভোটার ছিল প্রান্তিকদের জন্য কি করেছে। আপনি পার ক্যাপিটা ইনকাম নিয়ে কথা বলছেন, আপনি 2001 সালে জিনিসপত্রের দামের কথা বলছেন, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। 2001 2019 এক করলে চলবে না। পার ক্যাপিটা ইনকাম তখন যেরকম ছিল সেখান থেকে বেড়ে মানুষের, উনি বলছেন যে জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে না,
সব জায়গায় বেড়েছে। এখন এই জায়গাগুলো সব তো এক করলে চলবে না। আপনার দীর্ঘদিন ক্ষমতার বাইরে, দীর্ঘদিন সংসদের বাইরে, সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় রাজনীতি করতে গেলে সংসদে ছাড়া রাজনীতি হয় না। মাঠে ময়দানে রাজনীতি কতক্ষণ করবেন আপনি? বাট আজকে যে কথাগুলো আমি এখানে বলছি, এই কথাগুলো যদি আপনি সংসদে বলার স্কোপ পেতেন, সংসদে বলতেন, দ্যাট শুড বি রেকর্ডেড। আপনি আজকে জাতিসংঘে যাচ্ছেন, জাতিসংঘে আপনাকে কেউ অনার করছে না, বিকজ ইউ আর নোবডি অফ দি পার্লামেন্ট ইন বাংলাদেশ। আপনি যদি আজকে পার্লামেন্ট মেম্বার হিসেবে সেখানে যেতেন, আপনার কথাগুলো কিন্তু রেকর্ডেড থাকতো। সেই জায়গাগুলো কিন্তু বারবার আপনারা মিস করে যাচ্ছেন, এবং সেই জায়গাগুলো মিস করে গিয়ে আপনার বারবার আওয়ামী লীগের উপরে দোষটা পাচ্ছেন। বাংলাদেশের নির্বাচন ক্ষমতা বা বাংলাদেশের নির্বাচন বা বাংলাদেশের রাজনীতি শুধু তো আওয়ামী লীগের একার সম্পত্তি না। এটি তো বাংলাদেশের নির্বাচন প্রত্যেকটি রাজনৈতিক দল, যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, সবাই আমরা রাজনীতি করি জনগণের জন্য। জনগণ রায় দিয়েছে, জনগণকে একবারও বলেছে আমরা এই আওয়ামী লীগকে ভোট দেয়নি? তারা কি প্রত্যাখ্যান করেছে? তারা মাঠে নেমেছে, তারা কথা বলেছে। আমি বলতেছি, আমি বলে লাভটা কি? জনগণ যেখানে আওয়ামী লীগের পক্ষে রায় দিয়েছে, সেখানে আপনি প্রত্যাখ্যান করে লাভ কি হবে? সুতরাং এই জায়গাটাতে আমার কাছে মনে হয় হাবিব ভাই, আমাদেরকে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে ঢুকতে হবে। আমরা অনেকটা রাজনৈতিক শিষ্টাচারের বাইরে চলে গিয়েছি। অতীতে কি হয়েছে না হয়েছে সেগুলো যদি বিশ্লেষণ করতে হয়, তাহলে আজকে এখানে ইতিহাসবিদ লাগবে। ইতিহাসবিদদেরকে নিয়ে এসে তার অতীত বিশ্লেষণ করা যাবে না। আজকে আপনি অতীতে একসময় আমরা অ্যানালগ টেলিফোন ইউজ করতাম। আপনি ঢাকার থেকে খুলনায় ফোন করতে গেলে, পাবনায় ফোন করতে গেলে অ্যানালগ টেলিফোন করতেন। এখন আপনি মোবাইলের বাটন চিপলে পাবনার একেবারে ভেড়ামারা পর্যন্ত আপনি কথা বলতে পারতেছেন, কে আরও রিমোট এরিয়ায় কথা বলতেছেন। মানুষের যুগ চেঞ্জ হয়েছে, ডিজিটাল যুগে আমরা পদার্পণ করেছি, আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে পদার্পণ করেছি, মানুষের প্রতিবাদের ভাষা চেঞ্জ হয়েছে। সুতরাং এই যুগে এসে আপনি অ্যানালগ কথা বলতে হবে না, ডিজিটাল যুগে ডিজিটাল কথাই বলতে হবে। এখন ভোট চুরি করা এত সোজা না। বাংলাদেশে মানুষের শুধু বাংলাদেশ আওয়ামী লীগের চোখ না, বিএনপির চোখ না, এখানে মিডিয়ার চোখ রয়েছে। এক একটা মিডিয়ার অন্তত মাত্র না হলে 200 চোখ রয়েছে বাংলাদেশে। মানে টেলিভিশন মিডিয়া রয়েছে প্রায় কয়টি, 28টির মতন বোধ হয়, 32টির মতন। প্রিন্ট মিডিয়া রয়েছে আরো বেশি, অনলাইন মিডিয়া তার থেকেও বড় বেশি। অনলাইন মিডিয়া কত আছে আমার মনে হয় বিটিআরসিও জানে না অনলাইন মিডিয়া কত আছে, তাদের কাছেও এটার সংখ্যা নাই। তো সুতরাং এই জায়গায় ভোট চুরি করে যাওয়া, এটি কিন্তু আমার কাছে মনে হয়। আর ফেসবুক, এখন তো বাংলাদেশে যদি 17 কোটি মানুষ হয়, তার 10 কোটি মানুষের কাছে ফেসবুক। যে বাচ্চাটির বয়স 5 বছর, তার নামে একটা ফেসবুক আছে। তা সুতরাং আমার কাছে মনে হয় এখানে অন্যায় করে রেহাই পাওয়া এত সোজা হবে না। বাংলাদেশ আওয়ামী লীগের, আমি আবারও বলছি, বাংলাদেশ আওয়ামী লীগের ম্যানিফেস্টো ছিল দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলবে। এবং এই বিশাল ম্যান্ডেট পাওয়ার পরে এখান থেকে যদি আওয়ামী লীগ একটু স্লিপ করে, বাংলাদেশের মানুষের যেই বিজয়ের আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে মানুষ মুকুটের আসনে বসিয়েছে, সেই মুকুটের আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ পিছিয়ে পড়বে। সেই জায়গাটা আমার কাছে মনে হয় অবশ্যই আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই জায়গাটা চেষ্টা করে যাচ্ছেন, যাতে জনগণের প্রত্যাশাটা তিনি পূরণ করতে পারেন। সরি, জনগণ ভোট দেয় নাই, জনগণ প্রত্যাশা করে না। আপনার জন্য 2 মিনিট সময় শেষ। ভোট দিতে পারে নাই। আপনি যে কথাটা বললেন ডাকসুর ভিপি সম্বন্ধে, যে কথাটা বললেন, এটা আমি আপত্তি করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজ কিন্তু 11,000 মানুষ তাকে ভোট দিয়েছে। সে কথা বলতে পারে না, তার ল্যাঙ্গুয়েজ ভালো না, এটা তো বলেন, তারা কিন্তু দুঃখ পাবে। আমরা যারা কথা বলিনি, আমি বলেছেন তার আগে আরেকটা কথা বলছেন, পরিবর্তন কথা বলেছেন, পাশে আরেকটা কথা বলছেন যে সে কথাটা বলার ক্ষেত্রে আমি এরকম কথা বলিনি। আমি না বললে না, দর্শক কিন্তু শুনেছে, এটা তো হয়ে থাকে। এবং আমি বলি, আমি ও যে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে ওর বক্তব্য শুনেছি, মানে বলেছেন উনি সরকার প্রধান, উনি আমার ডেকেছেন, আমি গিয়েছি, আমি কথা বলে এসেছি, আমাকে বলতে পাঠিয়েছে। এখন এসে তার সহপাঠী যারা বা তার সহযোগী যারা বা তাদের সাথে নির্বাচন করেছে, তারা বলেছে এই নির্বাচন পুনরায় দিতে হবে। এবং উনি প্রথমবার উনি বলেছিলেন যে 2টা পোস্ট বাদে নির্বাচন। পরবর্তী সময় উনি সর্বশেষ ওনার যে বক্তব্য, উনি বলছেন পুরো ডাকসুতে নির্বাচন দিতে হবে, পুরো হল সংসদে নির্বাচন দিতে হবে। এবং ওনাকে ধাওয়া করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, পরে ছাত্রলীগের প্রেসিডেন্ট পরে গিয়েছে। এবং ছাত্রলীগের যিনি সেক্রেটারি এবং যিনি ডাকসু জিএস, উনি বলেছিলেন যে নুরুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হবে না। এটা মিডিয়া দেখেছে। আপনি যদি আপনি বললে তো হবে না। আরেকটি কথা, আপনার 28 বছর পর অনেকে বল না, 28 বছর আমি বলেছিলাম আরও 6 মাস অন্তত সহাবস্থানের মধ্য দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন করেন, কলঙ্কযুক্ত নির্বাচন করার দরকার নেই। বিকলাঙ্গ ছেলে জন্ম দেওয়ার চেয়ে 6 মাস অপেক্ষা করে একটা সুস্থ ছেলে জন্ম দেওয়াটা ছিল।
বিকলাঙ্গ ডাকসু আজকে যা হলো, আজকে যে ত্রুটি হলো, এই ত্রুটি আমি বলি যে ত্রুটি ডাকসু নিয়ে যে কেলেঙ্কারিটা হচ্ছে, এ কোথায় গিয়ে ঠেকবে কিন্তু আপনি কেউ কোনো বুঝতে পারতেছে না, কেউ কোনো বুঝতে পারছে না কোন জায়গায় গিয়ে ঠেকবে। তার কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে দাবি একবার ওঠে, সেই দাবি আজও কার্যক আর পুষ্টক পূরণ হয়। সাময়িকভাবে আপনি দাবিয়ে রাখতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সে থেকে মুখ আপনি বন্ধ করতে পারবেন। এবং বাংলাদেশের কথা বললেন না যে নামতেছেন না জনগণ, আপনি একটা জায়গায় পরীক্ষা করে দেখেন না, মানুষ কিভাবে দাঁড়িয়ে বলবে, নতুন প্রজন্ম তারা তো একেবারেই বলে দেবে যে আমাদের 14 সালে ভোট দিতে দেন নাই, এবারও ভোট দিতে দেন নাই। তাই আমি সর্বশেষে যে আপনার মাধ্যমে বলতে চাই, ডাকসু নির্বাচন ছাত্রদের দাবি যেমন দেওয়া হোক এবং বর্তমান সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন দিয়ে দেশের সমস্যার সমাধান করা হোক, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখা হোক, দেশকে সুন্দরভাবে চলার জন্য কিছু যোগ করবেন আপনি? আমার কাছে একটি কথা, হাবিব ভাইয়ের মতো কথা বলে যাচ্ছেন, আমরা চাই সুষ্ঠু ধারার রাজনীতি, গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, আমরা চাই সুশাসন প্রতিষ্ঠা হোক, সুনীতি প্রতিষ্ঠা হোক। আমরা যেসব খাতে দুর্নীতি দেখেছি অতীতে, সেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা একটা চাই। বাংলাদেশের তরুণ সমাজ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে বাংলাদেশের আওয়ামী লীগকে ভোট দিয়েছে, সেই আশা আকাঙ্ক্ষা যাতে বাংলাদেশ আওয়ামী লীগ পূরণ করতে পারে। আমাকে একটা আমরা চাই, আমি আপনার কথা শেষ হয়েছে তারপর আমি বলেছি, আমরা চাই সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশের নেতৃত্বে আগামীতে তরুণরাই এগিয়ে আসবেন। একটা লাইন শুধু আমি বলবো প্লিজ। আমি গতকালও আমার 106 জনকে ঢাকা থেকে এনডিসির বেল করা 48 জন, ওখান থেকে 52 আরো 6 জন, এই 106 জনকে আজকে আমি গতকালও আমি করালাম। তো এই যে 6টা মামলা দিয়ে শত মামলার আসামি করে এলাকা ছাড়া করে যে নির্বাচন, দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকি ইমেল SMS এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রিক পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠানটি সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রা যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। মিস্টার হাবিবুর রহমান হাবিব এবং মিস্টার মোহাম্মদ শাহেদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেবার জন্য। দর্শক মণ্ডলী, সড়কে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে এবং যে ছাত্ররা, কিশোর তরুণরা একসময় রাস্তায় নেমেছিল, তাদের সহপাঠী সতীর্থের প্রাণহানির প্রতিবাদে, হত্যাকাণ্ডের, যেটিকে হত্যাকাণ্ড হিসেবেই তারা চিহ্নিত করেছে প্রতিবাদে, সেরকম ছাত্রের প্রাণহানির ঘটনা সড়কে আরও ঘটেছে। এবং সর্বশেষ বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালসের একজন ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে গতকাল। ছাত্ররা রাজপথে বিরতি দিয়েছে আন্দোলনে, আবার হয়তো আজকে থেকে তারা ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজপথে নামবে। এই আন্দোলনে বিস্তৃত হবে কি হবে না, আন্দোলন হওয়া উচিত কি উচিত না, সেই বিতর্কে বরং আমরা নাই যাই, তার চেয়ে বরং যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যে যে মানুষের আকুতি এবং সেখানটাতে দায়িত্বশীল ব্যক্তিবর্গের যে অঙ্গীকার, সেগুলোতে যথেষ্ট পরিমাণে দূরত্ব আছে এবং কথা এবং কাজের মধ্যে তেমন কোনো মিল খুঁজে কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এবং সড়কের নিরাপত্তা সুশাসনের সঙ্গে সম্পর্কিত, সুআইনের সুবাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত, একথা বহুবার বলা হয়েছে। এবং যে কাজের জন্য যাকে যেখানে প্রয়োজন তাকে সেখানে ব্যবহার করার কথা বলা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এমন কাউকে এমন কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে যে যেখানে তিনি আসলে ওই অপরাধগুলোর জন্য তাকে অনেকেই দায়ী করে, তিনি অপরাধী হন কিংবা না হন। এই বিষয়গুলোর দিকে মনোযোগ দেওয়া দরকার। দেশে স্থানীয় সরকারের বিশেষ করে উপজেলা নির্বাচন হচ্ছে, দ্বিতীয় ধাপ হয়েছে, সেখানে প্রাণহানির ঘটনা ঘটেছে। কেউই আমরা চাই না এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের প্রাণহানির ঘটনা ঘটুক। কিন্তু সেই সঙ্গে এটিও মানুষের চাওয়া যে দেশে নির্বাচনকে ঘিরে যা কিছু হচ্ছে সেটিও কোনো অবস্থাতেই কাম্য নয়। কোনো পক্ষ থেকেই, সব পক্ষ থেকেই যা কিছু হচ্ছে কাম্য নয়। দেশে একটি স্থায়ী ভালো নির্বাচনী প্রক্রিয়া সকলের দাবি এবং সেই নির্বাচনী প্রক্রিয়ার শুধুমাত্র কোনো বিশেষ জায়গায়, জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচন, সকল ক্ষেত্রেই সেটি এখন বিশ্ববিদ্যালয় পর্যন্ত গড়িয়েছে বলে অনেকে মনে করেন। কাজেই দেশে একটি ভালো নির্বাচনী প্রক্রিয়া দরকার, সেই সঙ্গে দেশে গণতন্ত্র, সুশাসন, দুর্নীতিমুক্ত এটি রাষ্ট্র প্রতিষ্ঠা, সেটিও মানুষের চাওয়া এবং সেই সঙ্গে সুস্থ ধারার
রাজনীতি এবং এই সুস্থ ধারা রাজনীতি, জনসম্পৃক্ত রাজনীতি, এটি সকল রাজনৈতিক দলের কাছে বাংলাদেশের মানুষের চাওয়া। যারা ক্ষমতায় আছেন তাদের কাছেও যাওয়া, যারা ক্ষমতায় আছেন তাদের কাছেও মানুষের, ক্ষমতার বাইরে যারা আছেন তাদের কাছেও চাওয়া। কারণ এটা মোটামুটি ভাবে অনেকেই মনে করেন যে রাষ্ট্র পরিচালনায়, রাজনীতিতে, উন্নয়ন প্রক্রিয়ায়, অর্থনীতিতে সেই অর্থে মানুষের অন্তর্ভুক্তিটা, সাধারণ মানুষের অন্তর্ভুক্তিটা হচ্ছে না। এবং হচ্ছে না বিরোধী দল হিসেবে যারা রাজনীতিতে আছেন, যারা সংসদের বাইরে, সরকারের বাইরে আছেন, তারাও জনগণকে সম্পৃক্ত করে তারা যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর যৌক্তিকতা প্রমাণ বা সেই কথাগুলোর পক্ষে যে জনগণের একটা সমর্থন আছে সেটি তারা প্রমাণ করতে পারছে না। যদিও তাদের দিক থেকে তারা নানা ধরনের কথাবার্তা, নিপীড়ন নির্যাতনের কথাবার্তা বলেন, কিন্তু এই নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ বহুবার দাঁড়িয়েছে স্বাধীনতা পূর্বকাল থেকে। এবং যে কথা আমার এক অতিথি বারবার বলবার চেষ্টা করেছেন যে তারা যখন ক্ষমতার বাইরে ছিলেন তারা কিন্তু তাদের দাবিগুলো আদায় করেছেন। কাজেই মূল কথা, যদি জনগণকে সম্পৃক্ত করা যায় তাহলে আসলে সকলের জন্য যে যা করতে চান সেই কাজটি অনেক সহজতর হয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।